তো আমরা যদি সেভারাল এডুকেশনাল থিওরিজটা খুঁজে পেয়ে থাকি, আমরা তারপরে দেখতেছি ভার্ব এমফেসাইজ। সো এমফেসাইজ মানে কি? জোর দেওয়া। এমফেসাইজ করা মানে কি? জোর দেওয়া। তার মানে এখানে ভার্বটা কমপ্লিটলি ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ এই আগের সাবজেক্ট যেটা সেটা প্লুরাল আছে। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তার মানে তার ভার্বটা অবভিয়াসলি প্লুরাল হইতে হবে। সো এমফেসাইজ অবভিয়াসলি পারফেক্ট এবং ট্রু। তার মানে আমার বিভিন্ন ধরনের এডুকেশনাল যে ফর্মুলা গুলা, তারা এমফেসাইজ করে, জোর দেয়। কিসে জোর দেয়? এরপরে আমরা চলে যাব অবজেক্ট আর কমপ্লিমেন্ট, এবং শেষে আমরা যাব হচ্ছে এক্সটেনশন। সো আমাকে একটা সেন্টেন্সে তিনটা জিনিস থাকতে হবে। কি মানে? মাস্ট থাকতে হবে ভার্ব। শুধু ভার্ব দ্বারা একটা সেন্টেন্স হয়। সাবজেক্ট থাকলে সেটা ভালো, অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে আরো ভালো, এক্সটেনশন থাকলে আরো ভালো। কেন ভালো সেই প্রশ্নটা একটু পরে আসতেছি। তাহলে আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট খোঁজা শেষ, ভার্ব খোঁজা শেষ। আমি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব খুঁজে পেয়ে গেছি। নাও আই এম গোনা ফাইন্ড অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট। দিস ইজ the worthy and dignity of the individual student. So worthy and dignity, emphasize the worthy and dignity. Dignity মানে হচ্ছে মর্যাদা, আর worthy মানে হচ্ছে যোগ্যতা, তাই না? সো আমি সেভারেল এডুকেশনাল ফর্মুলাকে বা থিওরিকে জোর দিব কিসের ভিত্তিতে জোর দিব? দ্য worthy and dignity. সো আমাকে, যদি আমি জিনিসটা পড়ি, ডিগনিটি একটা ওয়ার্ড যেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ ডিগনিটি, তাহলে আমাকে এই দুইটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ড সেম হইতে হবে, ওর্দি অ্যান্ড ডিগনিটি। তাহলে আমি যদি চিন্তা করি, দা, দাটা হচ্ছে কি? দাটা হচ্ছে, আমরা বলবো হচ্ছে ডিটারমাইনার। আমরা জানি নাউন হওয়ার জন্য বেশ কিছু লজিক, বেশ কিছু ফর্মুলা আছে। তার মধ্যে একটা ফর্মুলা আছে, আফটার ডিটারমাইনার উই আর গোনা অলওয়েজ ফাইন্ড আ নাউন। সো ডিটারমাইনার পরে সব সময়ের জন্য নাউন খুঁজে পাবো। তার মানে দায়ের পরে যে ওর্দি ওয়ার্ডটা আছে, সেই ওর্দি ওয়ার্ডটা আমাকে অবভিয়াসলি নাউন হইতে হবে। তা না হইলে সেইটা কি হবে না? পারফেক্ট হবে না। ওর্দি মানে যোগ্যতা, আর নাউনকে যদি আমি খুঁজি সেটা হবে যোগ্য। যোগ্যতা মানে অবজেক্টিভ হয়ে যাইতেছে। কেন? কারণ আমি কোনো কিছুর যোগ্যতা নির্ণয় করতেছি, তাহলে সেটা হইতেছে, হইতেছে না। আমি যখনই বলবো ও, আমার আমার আগে যেহেতু আছে দা, তার মানে একটা ডিটারমাইনার আছে, তার মানে আমার এর পরেই লাগবে হচ্ছে নাউন। তার মানে এইখানে আমার কি করতে হবে? এই যোগ্যতাটাকে কি করে ফেলতে হবে? যোগ্য মানে আমাকে নাউন করতে হবে। তাহলে আমি এটা কি বলবো? দ্য ওর্থ অ্যান্ড ডিগনিটি। দ্য ওর্থ অ্যান্ড ডিগনিটি। তাহলে সেন্টেন্সটা রাইটটা হবে দ্য ওর্থ অ্যান্ড ডিগনিটি। অর্থাৎ আমি কিসের উপরে এমফেসাইজ করতেছি? অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। অর্থাৎ এই অফ দ্য, দিস ইজ আ প্রেপোজিশনাল ফ্রেজেস, অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। সো আমি যেটা করতেছি, ব্যক্তি স্টুডেন্ট যারা আছে তাদের যোগ্যতা, মানে তাদের যোগ্যতা, মানে তাদের, সরি মানে তাদের যে যোগ্যতা, যেই যোগ্য, তারা যেই জিনিসটাতে যোগ্য সেইটা, এবং তাদের ডিগনিটি, তারা যেই জিনিসটার প্রতি মর্যাদাপূর্ণ, সেই জিনিসটার উপরে এমফেসাইজ করে আমি আমার এডুকেশনাল থিওরি গুলাকে সাজাচ্ছি, বা সেই আমি আমার এডুকেশনাল ব্যাপারটাকে সেই জিনিসগুলোর উপরে এমফেসাইজ করতেছি। এইটাই হচ্ছে মিনিং। আর আমি যদি একদম খাঁটি বাংলায় মিনিং করি, অনুবাদ করি আর কি, এটা হচ্ছে ভাবগত না অর্থগত অনুবাদ। আমি যদি ভাবগত অনুবাদ করি, সেটা হবে এইরকম যে এই ছাত্রছাত্রীদের, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মধ্যে প্রত্যেকটা বুঝাবো আর কি, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী আমার শিক্ষা ব্যবস্থাকে জোর দিতে হবে। মানে আমার শিক্ষা ব্যবস্থাকে আমি প্রত্যেকটা ছাত্রের চাহিদা অনুযায়ী কি করব? জোর দিব। এই ওর দেন ডিগনিটিটাকে আমি চাহিদায় কনভার্ট করে ফেলছি, যেটাকে আমি অনুবাদ মানে ভাবানুবাদ যদি করি। আমি ভাবানুবাদে না গেলাম, অর্থানুবাদ হচ্ছে এইরকম, আর ভাবানুবাদটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের চাহিদা অনুযায়ী আমি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে জোর দিব আর কি। এই হচ্ছে ভাবানুবাদ। আর অর্থানুবাদটা হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে এডুকেশনাল যে থিওরি গুলো আছে, বা মানে এডুকেশনাল ফর্মুলা গুলাকে আমি জোর দিব আমার প্রত্যেকটা বা ইন্ডিভিজুয়াল ছাত্রদের যোগ্যতা এবং ডিগনিটির উপরে ভিত্তি করে আর কি। ঠিক আছে? সো আমি একটা জিনিস তোমাদেরকে একটু আগে ভুল বলছিলাম। এই ওর্দি মানে হচ্ছে যোগ্য, আর ওর্থ মানে হচ্ছে যোগ্যতা। ঠিক আছে? ওর্থ মানে হচ্ছে যোগ্যতা আর কি। সো দেখো, তার মানে প্রবলেমটা আমরা খুঁজে পাইছি। একটু ডিফিকাল্ট মনে হয়েছে না? যে আমি একটা সেন্টেন্সে একটা ভুল বের করতেছি,
কিন্তু মনে হইতেছে সেন্টেন্সে ভুল খুঁজে পাচ্ছি না, কিন্তু আলটিমেটলি একজন বলছে, তাকে মানে যে বলছে সে ঠিক বলছে, এবং ওর কাছে যেটা মনে হয়েছে ব্যাকআপ্পা মনে হচ্ছে, ঠিক আছে, সে ভাবধারায় ব্যাকআপ্পার উপরে বেস করে সে সেন্টেন্সটার একটা ওয়ার্ড ভুল ধরছে, বাট দা মানে গ্রামাটিক্যাল ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝা বুঝা সলভ করা। বুঝা বুঝা সলভ করতে কখন করব, যখন আমি দেখতেছি দা হচ্ছে আমার হচ্ছে কি বলে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে সবসময়ের জন্য কি হবে, নাউন হবে। নাউন যদি বসাইতে চাই তাহলে ওর্থ ইজ নট আ নাউন, ওর্থ হচ্ছে নাউন, তার মানে আমি বুঝতেছি দিস ইজ আ রং। ঠিক আছে, ওকে। এইবার আমি আমার পড়াশোনা, এই সেন্টেন্সটা আমি যা বলছি সেটা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? ইজ দিস ক্লিয়ার নাও? মানে এইটাতে কোনো মানে কোনো জি কোশ্চেন ভাইয়া। আছে? কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা এবার ফরওয়ার্ড করবো আর কি, সামনে যাব। মির্জা, বুঝতে পারছো না ভাইয়া? ভাইয়া, সমস্যা নেই, কন্টিনিউ করেন। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, ওকে। দেখো আমি এই সেন্টেন্সটা দিয়ে কেন শুরু করলাম, আমি পড়াশোনা হয়তো একটু ইজিয়ার যাব, কিন্তু এই সেন্টেন্সটা দিয়ে শুরু করলাম কেন? দ্য অনলি রিজন ইজ দ্যাট তোমার কোশ্চেন গুলা কাইন্ড অফ এইরকম থাকবে, অ্যাডমিশন টেস্ট হয়তো আরেকটু ইজিয়ার থাকবে, বাট তুমি যদি এইগুলা জিনিসের সাথে কোপ আপ করতে পারো, এইগুলা জিনিসের সাথে যদি নিজেকে মানে মানায় নিতে পারো, ইংরেজিটা অনেক সোজা হয়ে যাবে আর কি। দিস ইজ ভেরি ভেরি ইজিয়ার হবে। এবার আসো, আমি অলরেডি বলছি একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্টটা কেমন হইতে পারে, সাবজেক্টটা কি কি হইতে পারে আমি একটু বলি, সেটা একটু মাথায় রাখো। সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আমি বেল্ট না করতে পারি আমি সলভ করবো কিভাবে? সাবজেক্টটা ওয়ান ওয়ার্ডে হইতে পারে। আমি, তুমি, সে, তারা, রহিম, করিম, টেবিল, চেয়ার, ফর্মুলা যা কিছু আছে সব কিছু মিলা একটা সাবজেক্ট হইতে পারে। কথাগুলা বুঝো, ওয়ান ওয়ার্ডে একটা সাবজেক্ট হইতে পারে। 2 নাম্বার, এগুলা সবগুলো একটু তোমরা লিখে রাখো এবং মনে রাখো, কারণ এগুলা ইম্পর্টেন্ট বিষয়, এরপরে বারবার কিন্তু রিপিট করবো না। সো মাথায় রাখো, ওয়ান ওয়ার্ডে একটা সাবজেক্ট হইতে পারে, একগুচ্ছ শব্দে একটা সাবজেক্ট হইতে পারে। একগুচ্ছ শব্দ কি? সেটা হইতে পারে ফ্রেজ। ফ্রেজ অর্থাৎ ফ্রেজ আকারে একটা সাবজেক্ট হইতে পারে, অর্থাৎ একটু আগে আমরা একটা ফ্রেজ আকারে সাবজেক্ট দেখছি, সেভারাল এডুকেশনাল থিওরিজ। 3 নাম্বারটা কি? একটা ক্লজ, ক্লোজ আকারে, একটা ক্লজ আকারে সাবজেক্ট হইতে পারে, অর্থাৎ বিশাল একটা সেন্টেন্স অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসতে পারে। ইম্পর্টেন্ট। ধরো বিশাল একটা সেন্টেন্স, যেমন মানে ধরো একটা কমপ্লিট সেন্টেন্স, তারপর দ্যাট দিয়ে আমি আরেকটা সেন্টেন্স শুরু করছি, অথবা ওই পুরো সেন্টেন্সের পরে আমি একটা ভার্ব দিয়ে শুরু করছি, তার মানে পুরো একটা সেন্টেন্সও কিন্তু ইন সাম কেসেস কমপ্লিট সাবজেক্ট হিসেবে ব্যবহার হইতে পারে। আমরা সামনে কোনো এক সময় তবে এক্সাম্পল হিসেবে দেখবো আর কি। অর্থাৎ আমি কি বলছি, কমপ্লিট একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটাও কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসতে পারে, ওটাকে কমপ্লিট সাবজেক্ট বানাইতে ফেলতে পারবা। এবং কমপ্লিট একটা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে সবসময় সিঙ্গুলার হয়, ভার্বটা তখন সিঙ্গুলার হয়ে যাবে আর কি। সো কমপ্লিট একটা সেন্টেন্সকে আমি ইনভার্টেড কমা দিয়ে অথবা কমা ছাড়াও সাবজেক্ট বানায়া তারপর আবার ভার্ব দিয়ে স্টার্ট করতে পারি সেন্টেন্স। তার মানে একটা কমপ্লিট সেন্টেন্সও কি হইতে পারে, একটা সাবজেক্ট হইতে পারে। এট দ্য সেম টাইম জেরান্ড পার্টিসিপল, জেরান্ড পার্টিসিপলও কি হইতে পারে, একটা সাবজেক্ট হইতে পারে। জেরান্ড, আমার হাতের লেখা একটু খারাপ, এই জন্য আমি রিয়েলি সরি, ছোটবেলা থেকেই খারাপ, সো এটা ঠিক করতে পারি নাই। জেরান্ড পার্টিসিপল। সো এই জিনিসগুলা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসতে পারে। ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড, ফ্রেজ, একটা কমপ্লিট সেন্টেন্স, অথবা সেটাকে আমি ক্লজ বলতে পারি, জেরান্ড পার্টিসিপল, এগুলা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তুমি যে কোনো সেন্টেন্সে বসাইতে পারো। সো আমরা সাবজেক্টের বিষয়টা বুঝলাম। এইবার আসি হচ্ছে ভার্ব। সো ভার্বটা কি হবে? অলওয়েজ তুমি একটা সেন্টেন্সে ভার্বকে কল করবা, উইদাউট ভার্ব সেন্টেন্সটা গঠিত হচ্ছে না, ইউ নো দ্যাট। সো সেন্টেন্সটা যেহেতু ভার্ব ছাড়া গঠিত হবে না, দ্যাট মিনস, আই রিপিট, দ্যাট মিনস তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্সে ভার্ব লাগবে। সো অ্যাজ এ ভার্ব হিসেবে সিঙ্গেল ওয়ার্ড এবং ভার্ব ফ্রেজ বসতে পারে। ভার্ব ফ্রেজ কোনটা? যেমন ইজ প্লেইং, এইটাকে তুমি ভার্বাল ফ্রেজ বলতে পারো আর কি, অর্থাৎ দুইটা ওয়ার্ড একসাথে যুক্ত হয়েছে এই জন্য তুমি ভার্বাল ফ্রেজ বলতে পারো। সো অ্যাজ ইউজুয়াল ভার্বটা ওয়ান ওয়ার্ড অথবা ভার্বাল ফ্রেজ হিসেবে বসতে পারে, যেমন হ্যাভ বিন প্লেইং, ইজ প্লেইং, হ্যাজ প্লেইড, এগুলো সবগুলো হচ্ছে ভার্বাল ফ্রেজ। এবং আমরা টেন্সে গেলে হয়তো বা এগুলা বুঝবো যে কেন হ্যাভ হ্যাজ এগুলা বসে আর কি। ভার্ব আমরা বুঝলাম, ভার্ব একটুকুই থাকো।
আমরা এই ভার্বকে সাবজেক্ট অনুযায়ী কিভাবে স্বতঃসিদ্ধ করব সেটা আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলে পরে দেখবো আর কি। এইবার আসো দ্য নেক্সট পার্ট হচ্ছে অবজেক্ট অর কমপ্লিমেন্ট। আমাকে কেউ একজন বলবা অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি? এনি আইডিয়াস ডু ইউ হ্যাভ? তোমাদের কোনো আইডিয়া আছে অবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ব্যাপারে? এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে অবজেক্ট কমপ্লিমেন্টের বিষয়ে? আচ্ছা তাহলে না আমি বলি। ভাইয়া, ওইভাবে বলতে পারি না গ্রামাটিক্যালি। আচ্ছা আমি তাহলে বলি। দেখো, আমি দুটা সেন্টেন্স লিখতেছি। আই অ্যাম আ টিচার। আই এম এ টিচার, ঠিক আছে। আরেকটা সেন্টেন্স লিখলাম, আই প্লে ফুটবল। দেখো, এইখানে আমরা একটা অবজেক্ট পেয়েছি, অবজেক্ট পজিশনে আছে, তার মানে দিস ইজ অবজেক্ট। এইখানে আমরা একটা অবজেক্ট পেয়েছি, ধরো এই যে একটা অবজেক্ট অবজেক্ট পজিশনে আছে। এখন আমরা কোনটাকে অবজেক্ট বলবো এবং কোনটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো, দ্যাটস দ্য কোশ্চেন্স, রাইট? সো আমি আবারও বলতেছি, কমপ্লিমেন্ট বলবো তাকেই যেটা সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তিকে বোঝায়, একই জিনিসকে যখন বোঝাবে তখন সেটা কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যেটা আছে সেটা যদি আলাদা জিনিসকে বোঝায়, ডিফারেন্ট জিনিসকে বোঝায়, সেটা হবে অবজেক্ট। সেটা কি হবে? অবজেক্ট। যেমন দেখো, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। তার মানে আমি যে শিক্ষক কিন্তু সেই একই ব্যক্তি। এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো তো, আই অ্যাম এ টিচার, আমি যে ব্যক্তি শিক্ষক কিন্তু সেই ব্যক্তি, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে এই টিচারটাকে আমি কখনোই অবজেক্ট বলতে পারবো না, দিস ইজ এ কমপ্লিমেন্ট। কারণ এই আই কে টিচার নির্দেশ করতেছে। যখনই আমি সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তি হিসেবে ভাববো বা মনে করবো বা একই ব্যক্তি হবে, সেটাই হবে কমপ্লিমেন্ট। আমি দেখো, আই প্লে ফুটবল, ফুটবল কমপ্লিট একটা আলাদা বস্তু, আমার সাথে ফুটবলের কোনো মিল আছে? আমি একজন আলাদা মানুষ, ফুটবল কমপ্লিট একটা আলাদা মানুষ। দ্যাটস ওয়াই আমি ফুটবলকে বলবো অবজেক্ট। কারণ এই আয়ের সাথে ফুটবলের কোনো মিল নাই, দুইজনেই কি আলাদা ব্যক্তি বা আলাদা জিনিস। এই জন্য আমি ফুটবলকে বলবো অবজেক্ট এবং টিচারকে বলবো কমপ্লিমেন্ট। আমি কি বুঝাইতে পারছি? কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে ব্যাপারটা বুঝতে পারছো? ইজ ইস ক্লিয়ার নাও? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে। হ্যাঁ। ওকে, তাহলে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট ভার্ব আমরা বুঝতে পারছি। তার মানে একটা সেন্টেন্সে আমরা কিন্তু এই তিনটা জিনিস রাখতে পারি। এই কমপ্লিমেন্টকে আমরা মডিফাই করে অনেক বড় করতে পারি, চাইলে সেন্টেন্সটাকে লাইনের পর লাইন বাড়াইতে পারি, সেটা পরের হিসাব। বা অবজেক্টকে আমরা মডিফাই করে সেন্টেন্সকে অনেক বড় করতে পারি। কিন্তু একটা সেন্টেন্সে তুমি সর্বপ্রথম এই তিনটা জিনিস খুঁজবা। কি খুঁজবা? প্রথম খুঁজতে হবে সাবজেক্ট, সেন্টেন্সটাকে সাবজেক্ট আছে কোথায়। সেকেন্ড খুঁজতে হবে ভার্ব, সেন্টেন্সটাতে ভার্বটা কোথায় আছে। থার্ড খুঁজতে হবে অবজেক্ট অর কমপ্লিমেন্ট, সেন্টেন্সটাতে অবজেক্ট বা কমপ্লিমেন্ট কোথায় আছে। এবং এরপরে সাবজেক্টকে কেউ যদি মডিফাই করে অনেক বড় করে সেটা অন্য বিষয়, ভার্বকে মডিফাই করে কেউ বড় করলে অন্য বিষয়, এবং অবজেক্ট বা কমপ্লিমেন্টকে মডিফাই করলে আরো তথ্য দিয়ে বড় করলে সেটা অন্য বিষয়। কিন্তু এই তিনটা জিনিস একটা সেন্টেন্সে যখন থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো পরিপূর্ণ সেন্টেন্স। আমরা বাংলায় যদি বলি, বাংলায় একটা বাক্য গঠনের জন্য তিনটা জিনিস লাগে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, তাই না? সো আকাঙ্ক্ষা মানে হচ্ছে, আমি বললাম আমি খেলি, কি খেলি, এই যে কি খেলি, পরে খেলার যেই আহ ইনফরমেশনটা আমাকে জানতে চাওয়া, এই খেলা জানতে চাওয়াটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর যোগ্যতা কি? অর্থাৎ আমি যদি বলি পাখিরা আকাশে উড়ে, ঠিক আছে, আমি যদি বলি আমি আকাশে উড়ি, সেন্টেন্সটা হইলো? হইলো না। তার মানে আমাকে অবভিয়াসলি যোগ্যতা অনুযায়ী সেন্টেন্স লিখতে হবে, অর্থাৎ শ্রুতির মধ্যে বোধগম্য হইতে হবে। আর আসক্তি কি? আসক্তিটা হচ্ছে হইলো গিয়া সেন্টেন্সটা হচ্ছে মানে যেটা হইতেছিল গিয়া ক্রম অনুযায়ী সাজাইতে হবে। তো আমি এইভাবে লিখতে পারবো না আই ফুটবল প্লে, এইভাবে লিখতে পারবো না, আমি অবভিয়াসলি লিখতে হবে আমাকে আই প্লে ফুটবল। ঠিক আছে? তো এইগুলো, এই তিনটা জিনিস একটা বাক্যে থাকতে হবে, তাহলে সেই বাক্যটা ফ্রুটফুল হবে। তো আমরা এই জিনিসটা মোটামুটি বুঝলাম, সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হয়েছি। এরপরে আস্তে আস্তে আমরা ডিপের দিকে যাবো। দা নাও উই আর গোনা টক অ্যাবাউট দ্য নাউন। So many things we have that we're gonna learn now, but I don't go each and everything, কারণ অনেক কিছু বইতে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা।
আমি যেগুলা নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে তোমরা জানো না বা হয়তো বা প্রবলেম আছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো আর কি। দেখো, নাউন নিয়ে যদি আমি কথা বলি, নাউনের প্রকারভেদ আছে, তোমরা সবাই জানো, এগুলো নিয়ে আমি নতুন করে কথা বলার কিছু নাই। যেমন প্রপার নাউন, কালেকটিভ নাউন, তারপর হচ্ছে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? নাউনকে আমি যদি ক্লাসিফাই করি, আরো আনকাউন্টেবল নাউন, তারপর কাউন্টেবল নাউন, তাই না? এবং আমি যদি নাউনের মধ্যে ডিটারমাইনার আছে, আর্টিকেল, এ এন্ড দা, তাই তো? সো নাউনের অনেকগুলা বিষয় আছে, সেগুলো আমরা মোটামুটি জানি। সো আমি এখন নতুন করে আমাকে এই ক্লাসিফিকেশন নিয়ে একটু কোনো মানে কিছু বলতে হবে, বলার দরকার আছে। না স্যার। হ্যাঁ, তা আমি মনে করি যে ক্লাসিফিকেশন নিয়ে খুব বেশি একটা বলার এই মানে যেহেতু তোমরা বিজনেস ফ্যাকাল্টিতে পড়তে আসছো, তো এইটুক নলেজ মোটামুটি তোমার আছে আমি ধরে নিলাম আর কি। সো এবং এই কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই ব্যাপারটাও তোমরা মোটামুটি জানো, আমি সেটাও ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমার যাইতে হবে কোথায়? আমার তাহলে নাউনের যেই জায়গাটাতে যাইতে হবে, সেইটা হচ্ছে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নাম কি বলি, আদার এবং দা আদার। এইটা নিয়ে একটা প্রশ্ন সবসময় জন্য আসে। যখন আমি আ বা এ আদার বলবো, আরেকটা হচ্ছে দা আদার। এ আদার হয় না, আদার এন্ড দা আদার। এই দুইটার মিনিংগত একটা বিষয় আছে। মিনিংগত বিষয় কি, যখন আমি আদার কথাটা বলতেছি, দ্য আদার ওয়ান্স, আদার ওয়ান, আদার ওয়ান্স, মানে ব্যাপার, আমি এক্সাম্পলটা দেই। ধরো তুমি বইয়ের দোকানে গেছো, ঠিক আছে? বইয়ের দোকানে যা বলছো, ভাই আমাকে তোমারে কি বললো, যে হচ্ছে কি বলে নাম, দোকানদার তোমাকে কি করলো, আহ 5টা বই দিল, ঠিক আছে? তুমি 5টা বইটা দেখলা, 5টা বইটা দেখা তুমি দোকানদারকে বললা, ভাই আদার ওয়ান, আমার আরেকটা দেন, মানে এই 5টার পরে আরো একটা বই দেন। বাংলাটা বুঝতে পারছো? আর যখন তুমি দাদার বলবা, দাদার বই হচ্ছে দোকানদারের কাছে আছে 8টা বই, তোমাকে সে দিছে তোমাকে ধরো 7টা বই, তখন তুমি বললা, ভাই আমাকে দাদার ওয়ান্স, তার মানে আমাকে রেস্ট অফ দা, অর্থাৎ বাকি যে বইগুলো আছে সেই বইগুলা দেন। অর্থাৎ আমার কাছে আছে 8টা বই, আমাকে 7টা বই দেওয়া হয়েছে, আমি দোকানদারকে যাই বললাম, ভাই আমাকে রেস্ট অফ দা, বাকি আপনার কাছে যে কয়টা বই আছে সেই বইটা আমাকে দেন, সেই বইগুলো আমাকে দেন। আর যখন আমি আদার ইউজ করবো অনলি, তখন আমি বলবো যে আমাকে আরো একটা বই দেন, আমি তো 5টা পাইছি, সাথে আপনি আরো একটা বই দেন। দোকানদারের কাছে হয়তো আরো লক্ষ লক্ষ বই থাকতে পারে, আমি 5টার পরে আরো একটা চাইতেছি। সো দিস ইজ দ্য ডিফারেন্স, দ্য আদার এবং দ্য আদার। আমি কি বুঝাইতে পারছি? এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছে? ডিফারেন্সটা বুঝতে পারছো? সো আমি হচ্ছে নেক্সট একটা টপিকে যাব। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এখানে কি আদারটা নাউন হিসেবে ব্যবহৃত হবে দুই না না না, ক্ষেত্রেই? দুই ক্ষেত্রে হচ্ছে নাউন হিসেবে না, ব্যাপারটা হচ্ছে গিয়া নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। দ্য আদার ওয়ান, ওই যে বইটা তুমি একটা সেন্টেন্স দেখছো, আই হ্যাভ এ বুক, দ্য আদার ওয়ান্স আই নিড, ঠিক আছে? মানে আই হ্যাভ ওকে ওকে। 10 বুকস, দ্য আদার ওয়ান্স আই নিড, বা দ্য আদার ওয়ান আই নিড। তার মানে তুমি একটা আগে একটা সেন্টেন্স লিখে বলছো বই, পরের প্রশ্নে তুমি ওই বইয়ের পরিবর্তে আদার এবং দা আদার ব্যবহার করতেছো। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এটা এক্সাম্পল, আমি যখন তোমাদেরকে এই যে এই প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল আমি দিয়ে দিব আর কি। এই প্রত্যেকটা যে আমি এখানে যতগুলা কথা বলছি আর কি, সবগুলারই একটা দুইটা করে এক্সাম্পল তুমি পাবা, তখন আরো ক্লিয়ার হয়ে যাবা যে ব্যাপারগুলা কি। আসো, আমি এইবার যদি আমি একটু কথা বলি, এরপরে আর্টিকেল। আর্টিকেল নিয়ে কি আমাকে কথা বলতে হবে? একটু বলি আর কি, কারণ একটা জিনিসে কনফিউশন থাকবা তোমরা, সেটা নিয়ে একটু বলে ফেলি আর কি। ধরো এটা একটা মাঠ, এখানে একজন ছেলে খেলতেছে, দা বয়, বালক। আমরা বালককে একটু আইকা ফেলি আর কি, হচ্ছে এই হচ্ছে বালক। সো এই যে একজন বালক এইখানে বসে অনেকে খেলা দেখতেছে, ঠিক আছে? এই প্রত্যেকে বালককে চিনে। রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে, হাইটা ধরো, ঠিক আছে? এখন এ এন এবং দায়ের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি সেটা বুঝো আর কি। এক্সাম্পল তুমি দেখে নিতে পারো, বাট মেইন ডিফারেন্সটা তুমি যদি ধরতে পারো তাহলে তোমার জন্য প্রবলেম হবে না। এ এন যখন আমি ব্যবহার করব কোনো শব্দের আগে বা নাউনের আগে,
বা নাউন বা প্রোনাউনের আগে, তার মানে এই যে যেই ব্যক্তি এই ছেলেটাকে চিনে না, এই ছেলেটার সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, সে এই রাস্তা দিয়ে এসে যখন এই ব্যক্তিটাকে বলবে যে এই বালকটাকে নিয়ে বলবে, তখন সে বলবে আ বয়, একটি বালক। অর্থাৎ এই লোকটা এই ছেলের কাছে, এই মানুষটার কাছে বালক সম্পর্কে যখন এক্সপ্লেন করবে, সে বলবে আ বয় প্লেইজ ওয়েল। প্লেইজ ওয়েল, দেখো কিভাবে চেঞ্জেস এর ব্যাপারটা কিভাবে আসতেছে, সেটা খেয়াল করলে আমার জন্য এনাফ, আর বেশি নতুন কিছু লাগবে না। দ্য বয় প্লেইজ ওয়েল। কিন্তু যখন এই লোকটা এর কাছে এক্সপ্লেন করবে, তখন বলবে দা বয় প্লেইজ ওয়েল। দা বয় প্লেইজ ওয়েল, কারণ এই লোকটা এই ছেলেটাকে চিনে। তার মানে যখন আমি ওই ছেলেটাকে নির্দিষ্ট করে ফেলতেছি এবং ওই ছেলেটা সম্পর্কে আগে থেকে আমি জানি, বা ওই ছেলে না, ওই যে বস্তু বা যে ইনফরমেশন নিয়ে আমি লিখতেছি, যে নাউনটা নিয়ে আমি লিখতেছি, তার সম্পর্কে আমি আগে থেকেই জানি, আগে থেকে আমার আইডিয়া আছে, তখন আমি সেখানে দা ইউজ করব। এবং যেই জিনিসটা সম্পর্কে আমি আগে থেকেই জানি না, আগে থেকে আমার কোনো আইডিয়া নাই, তখনই আমি সেখানে এ অথবা এন ব্যবহার করব। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স এ এবং এ এন এবং দা। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। বাকিগুলো হচ্ছে কোন কোন জায়গায় এ বসে, কোন কোন জায়গায় দা বসে, এটা তোমরা বই থেকে একটু চোখ বুলাইলেই তোমরা এটা বুঝে যাবে, যে পাহাড় পর্বত কোন কোন জায়গায় এ বসে, মাউন্টেন্স এর পূর্বে দা, পর্বত চূড়ার পূর্বে দা বসে বা দা বসে না, এগুলা তোমরা বই একবার দেখলেই মোটামুটি ধরে নিতে পারবা। কিন্তু তোমাদের ক্ষেত্রে ধরো পরীক্ষায় ওই যে কারেকশনটা দেখলা, এই যে এই সেন্টেন্স কারেকশনে দেখা যাবে যে এ বয় দিয়ে শুরু করে এইখানে দা বয়ে চলে আসছে। প্রথম যখন আমি এ বয় দিয়ে শুরু করছি, এ বয় প্লেজ ওয়েল, তারপরে কিন্তু সেন্টেন্সটা, এ বয়টা আমার কাছে আর অপরিচিত না, কারণ প্রথমে আমি এ বয় দিয়ে অপরিচিত করছি, পরের সেন্টেন্সে ওই বয়টা কিন্তু আমার কাছে পরিচিত হয়ে গেছে। তার মানে পরের সেন্টেন্সে সে হয়ে যাবে দা বয়। আমি কি বুঝাইতে পারছি? আমার কথাটাকে বুঝতেছো? যেমন আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি এখানে, খুবই সিম্পল ওয়েতে ধরো যদি লিখি, এ boy who plays well is not a good student. A boy who plays well is not a good student, and the boy knows well how to play. And the boy knows how to play cricket or something. দেখো তো আমি একটা সেন্টেন্স লিখছি, কি সেন্টেন্স লিখছি? আ বয়, একজন বালক, হু প্লেজ ওয়েল, সে ভালো খেলে, ইজ নট আ গুড স্টুডেন্ট, সে ভালো স্টুডেন্ট না, কিন্তু সে খেলাধুলায় ভালো, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে সে ভালো না। এবং দা বয় নোজ হাউ টু প্লে ক্রিকেট, এবং বালকটি জানে কিভাবে ক্রিকেট ভালো খেলতে। এখন দেখো তো, এই যে আমি সেন্টেন্সে বয় শুরু করলাম এ দিয়া, যাকে আমি চিনি না, কিন্তু যখনই আমি পরবর্তীতে আবার ওই সেম বয়কে আনছি, তখন কিন্তু আমি আর এ দিয়া শুরু করতে পারি নাই। কেন পারি নাই? কারণ অলরেডি দি বয় আমার কাছে এখন পরিচিত হয়ে গেছে। আগের বয়টাকেই তো আমি মেনশন করতেছি এখানে, তাই না? তার মানে এই বয়টা তো সেই বয়, তার মানে এখন সেই বয়টার পূর্বেই হয়ে যাবে দা, কারণ সে এখন আমার কাছে পরিচিত। দিস ইজ দ্য ডিফারেন্স, যে কোন সময় আমি দা বসাবো, কোন সময় এ বসাবো। সো এরপরে বাকি জিনিসগুলো তোমরা আর্টিকেলে দেখে নিবা আর কি, ঠিক আছে? ওকে, এইবার আসো, এবার কোনটা, এবার একটু আমরা টেন্সের দিকে যাব আর কি, হালকা একটু টেন্সটা জেনে আসি, তারপর আমরা খুব সম্ভবত সিন্স ফর ইয়েট অলরেডি এন্ড আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব, এবং এখানে আমরা মোটামুটি শেষ করবো আর কি। দেখো, টেন্স, নাউনের ক্ষেত্রে টেন্সের কি কি জিনিস, মানে নাউনের ক্ষেত্রে গিয়া না, কেন আমাদের টেন্সটা জানতে হবে? কারণ এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যাব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেন যাব? কারণ হচ্ছে ভার্বকে এগ্রি করে কে? সাবজেক্ট। সাবজেক্টে বসে কে? নাউন। তার মানে আমাকে টেন্সের পরেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাইতে হবে, যাতে আমি নাউন দ্বারাই কিন্তু ভার্বের
আচরণটা কেমন হবে সেটা আইডেন্টিফাই হবে। এই জন্য আমি টেন্সের পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব। সেন্টেন্স কারেকশন আমরা পরে যাব, সমস্যা নাই। দেখো টেন্স নিয়ে আমি একটু কথা বলি। টেন্স নিয়ে তোমরা সবাই মোটামুটি জানো যে কি, কিন্তু আমি তোমাদেরকে একটা লাইন দিয়ে এক্সপ্লেন করব। দেখো কি এক্সপ্লেন করতেছি সেটা বোঝো। বাকি জিনিস বইতে আছে, ওগুলো তুমি সারাক্ষণ দেখে দেখে নিতে পারবা, কোনো প্যারা নাই। বাট এই জিনিসটা যদি বুঝে নাও তাহলে তোমার জন্য টেন্স বোঝা ইজিয়ার হয়ে যাবে। দেখো এইটাকে আমি ধরতেছি পাস্ট, এইটাকে আমি পুরা পিরিয়ডটাকে ধরতেছি প্রেজেন্ট, আর এই পুরা পিরিয়ডটাকে ধরতেছি ফিউচার। FUTU আর এই ফুটুর, ঠিক আছে, অথবা ফিউচার। সো এইবার আসো আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে past, present, future, the timeline you have, and you are gonna mix up this timeline by using tense when you write your sentence. So how you can write your sentence perfectly and using tense and using tense perfectly? So দেখো, first of all আমরা যদি বলি, আমার এই লাইনটা ভালো করে মনে রাখতে হবে, মাথায় গাইথা রাখতে হবে, এবং সেই সাথে এই যে টাইম ফ্রেমটা আমি যেটা বলতেছি সেটা একটু ভালো করে মাথায় নিতে হবে, তাইলে টেন্স জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমার তো তোমার বই পড়ায় লাভ নাই, বইতে সবকিছুই আছে, আমাকে তোমাকে সেই জিনিসটাই দিতে হবে যেই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার না, ভ্যাগিউ মানে হচ্ছে অস্পষ্ট, সেই জিনিসটা তোমাকে আমার দিতে হবে। আর বাকি জিনিসটা বেসিকটা হলে তুমি অটোমেটিক্যালি সেটা নিজে অ্যাচিভ করে নিতে পারবা। সো আমি যখন বলবো ইনডিফিনিট টেন্স, আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, সেইখানে আমি কি করি নাই, কোনো টাইম ফ্রেম বাদি নাই। আই প্লেড ক্রিকেট, এটা 1910 সালেও হইতে পারে, এই 10 মিনিট আগেও হইতে পারে, 50 বছর আগেও হইতে পারে। যখন আমি কোনো টাইম ফ্রেম বাঁধবো না তখন সেটাকে আমি বলবো ইনডিফিনিট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই রিপিট, অতীতে কোনো কিছু ঘটনা আমি ঘটাইছি যেটার কোনো টাইম ফ্রেম আমি বাঁধি নাই, সেটাকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমি আমি কথা কি বুঝাইতে পারছি? ধরো আমি এই যে 10 মিনিট আগে একটা কাজ করছি, সেই কাজটা যদি 10 বছর আগেও করি, 10 লক্ষ বছর আগেও করি, সেইটা কিন্তু পাস্ট টেন্সে। যেমন 1971 সালে যুদ্ধ হয়েছে, বা আমাদের ফ্রিডম ফাইটাররা কি 1971 সালে যুদ্ধ করছে, পাস্ট টেন্স, 71 সালে যুদ্ধ করছে, কিন্তু আমি ইনডেফিনিটলি লিখছি। ঠিক আছে, অনেক আগে ঘটে গেছে। তার মানে যখনই সেটাকে আমি টাইম ফ্রেমে বাঁধতেছি না, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কোনো একটা সময় শুরু হবে, আবারও বলতেছি, অতীতে কোনো একটা সময় শুরু হবে এবং এ ভবিষ্যতের দিকে আগাইতেই থাকবে। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছিলাম, অর্থাৎ তার আগানোটা শেষ হয় নাই, বাট অতীতে কোনো একটা সময় সেটা শুরু হয়েছে। তার মানে তুমি একটা টাইম ফ্রেমে বাঁধছো, কোন জায়গায় বাঁধছো, যে কোনো একটা সময় হয়তো বা সকাল 10টায় শুরু হয়েছে, আমি ক্রিকেট খেলতেছিলাম, তার মানে আমি অনেকক্ষণ ক্রিকেটটা খেলছি, এবং সেটা কোনো একটা সময় শেষ হয়ে গেছে আর কি। কিন্তু কোন সময় শেষ হয়েছে আমি সেটা টাইম ফ্রেমে বাঁধি নাই। অতীতে কোনো একটা সময় শুরু হয়ে কোনো একটা সময় গিয়ে সেটা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা টাইম ফ্রেমে বাঁধি নাই। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছিলাম, দিস ইজ ডান। তার মানে এটা হচ্ছে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তাহলে পাস্ট পারফেক্ট কি? পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি আমি বলি আই হ্যাড এ টাইম, এটা পাস্ট টেন্স, কিন্তু আমার অতীতে সময় ছিল, আমার কোনো একটা সময় ছিল, আই হ্যাড এ টাইম টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস বাট আই ডিডন্ট ডু দ্যাট, সো আই রিগ্রেট ফর মাই পাস্ট টাইম, হাউ আই উড পাস, হাউ আই উড পাস। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে আমার কাছে অতীতে অনেক সময় ছিল বাট আমি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করার, বাট আমি করি নাই। আমি কিভাবে সেই সময়টা পাস করেছি, মানে করতাম, আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো নাও। সো এখন প্রশ্ন হইতেছিল গিয়া যে যখন আমি বেসিক্যালি এই টাইম ফ্রেমটা একই সময় দুইটা ঘটনা ঘটাইতেছি, পাস্ট পারফেক্ট হচ্ছে একই সময় যখন আমি দুইটা ঘটনা ঘটাচ্ছি, অর্থাৎ একটা সময় একটা কাজ হয়েছে, তার পরক্ষণে কিছু একটা কাজ হয়েছে, তার মানে অতীতে যখন আমি দুইটা ঘটনা ঘটাবো, দুইটা ঘটনা ঘটবে, সেটাকে আমি পাস্ট পারফেক্ট বলবো। কেমন? যেমন দেখো, ডাক্তার আসার পূর্বে রোগী মরে গেছে, বিখ্যাত উদাহরণ আর কি, পৃথিবীর সবাই এই উদাহরণটা দেয়।
অর্থাৎ অর্থাৎ ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, রোগী মারা গেছে একটা ঘটনা, ডাক্তার আসা আরেকটা ঘটনা। তার মানে এই দুইটা ঘটনাকে যদি যখন তুমি একই সাথে বাঁধতেছো, তখন সেটাকে তুমি কি করতেছো, কি বলতেছো? পাস্ট পারফেক্ট টেন্স বলতেছো। অর্থাৎ অতীতে যখন দুইটা ঘটনাকে তুমি একই সাথে একই ফ্রেমে বাঁধবা তখন সেটাকে তুমি পাস্ট পারফেক্ট বলবা। ডাক্তার আসার পূর্বেই রোগী কি হয়েছে, মারা গেছে। অথবা অথবা আমি যদি বলি যে হি হ্যাড ইটেন রাইস, সে কি কি করেছিল, ভাত খেয়েছিল, কোন একটা সময় সে ভাত খেয়েছিল, সেই খাওয়ার রেস্টটা স্টিল নাও কাজ করতেছে, শেষ হয়ে গেছে অবশ্য, কিন্তু তোমার কাছে মনে হয়েছে এটা অনেক দূরে কোনো একটা কাজ না, মানে রিসেন্টলি কোনো একটা কাজ ঘটছে আর কি, ওইটা শেষ হয়ে গেছে, সেটাকে তুমি পাস্ট পারফেক্ট বলতে পারো। অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, তার মানে তুমি ভাত 10 বছর আগে খাও নাই, কিছুক্ষণ আগেই খেয়েছো আর কি। বা 2 4 5 ঘন্টা আগে খেয়েছো এবং শেষ হয়ে গেছে। তার মানে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা তুমি কোন দুইটা ফ্রেমে করতে পারো? অতীতে যখন দুইটা ঘটনাকে তুমি একই সাথে কানেক্ট করবা, এবং খুব নিয়ারলি রিসেন্টলি কিছু ঘটনা ঘটছে, অর্থাৎ সেটা অতীতেই হয়েছে, বাট সেটা অনেক আগে কোনো ঘটনা না। এক এবং এই পাস্ট, হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে সামনে উঠাই দেওয়া হইতেছে আর কি, এইটা হয়তো বা থাকবে না সামনে। তারপর আমরা বলতেছি যে অতীতে কোনো কাজ শুরু হয়ে সেটা চলতেছে আর কি, এবং কোন একটা সময় শেষ হয়ে গেছে, সেটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে খুব একটা কথা নাই বলি, কারণ এটা সামনে এই টেন্সটা খুব সম্ভবত থাকবে না। ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস 3টা টেন্স খুব ইম্পর্টেন্ট। এবার আসলে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইউজুয়াল। তুমি প্রেজেন্ট ইনডিফিনিট যখন বলতেছো, তখন তুমি বলতেছো তোমার এক্সিস্টেন্সটা কখন ঘটতেছে। অর্থাৎ দ্য সান রাইজেস ইন দ্য, কোথায়, ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, রাইট? সূর্য পূর্বে উঠে পশ্চিমে কি হয়, ডুবে, তাই না? তার মানে এই ঘটনাটা প্রতিনিয়তই ঘটতেছে। এর এক্সিস্টেন্সটা, আমি আবারও বলতেছি, এক্সিস্টেন্সটা, অস্তিত্বটা প্রতিটা সময়ের জন্য আছে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি, তার মানে এই খেলার এক্সিস্টেন্সটা স্টিল নাও আছে। যখনই কোনো সেন্টেন্সের এক্সিস্টেন্স স্টিল নাও থাকবে, এক্সিস্ট করবে এই সময়ের মধ্যে, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা কি আমি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি বুঝাইতে পারছি? যখনই কোনো সেন্টেন্স, কোনো কাজ, কোনো অ্যাক্টিভিটিস এক্সিস্টেন্সটা স্টিল আছে, এখনো এক্সিস্ট করতেছে, সেটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা ফিউচার টেন্সের সাথে কানেক্ট করি আর কি। ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ কাইন্ড অফ সিমিলার। যেমন আমি বলি আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি, এবং আমি যদি বলি আই এম গোনা প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি, দ্য ওয়ার্ড, দ্য মিনিং ইজ দ্য সেম। না, আই এম গোনা প্লে ক্রিকেট, দিস ইজ দ্য, মানে এটাকে ইন্ডিকেট করতেছে ফিউচারের দিকে যাচ্ছে, কারণ যখনই আমি বলি আমি ক্রিকেট খেলতেছি, তার মানে আমি একটা জায়গায় সময় শুরু করছি খেলা, এবং এটা খেলতেছি যাইতেছি।